টোয়েন্টি সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিগত এক বছরের কাজের বিস্তারিত খতিয়ান ও রিপোর্ট কার্ড তুলে ধরলেন রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ। শ্রীভূমি জেলার মদনমোহন আউটপোস্ট অঞ্চলে ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে হত্যা করার নারকীয় ঘটনার তীব্র ধিক্কার ও নিন্দা জানিয়ে বিক্ষোভ এআইডিএসওর। আসাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির নামে অর্থ লেনদেনের অভিযোগ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত দাবি। শ্রীভূমি রামকৃষ্ণ মিশন মহারাজের আচরণ নিয়ে নাগরিক সভায় উদ্বেগ প্রকাশ। নদী ভাঙ্গন প্রতিরোধের স্থায়ী সমস্যা সমাধানের লক্ষ্যে বিধানসভায় সরব বরখলার বিধায়ক কিশোর নাথ। এখন আসছি বিস্তারিত সংবাদে। বিগত এক বছরের কাজের খতিয়ান তুলে ধরলেন আসাম থেকে নির্বাচিত ভারতীয় জনতা পার্টির রাজ্যসভা সাংসদ কনাথ পুরকায়স্থ। বৃহস্পতিবার শিলচরের কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সাংসদ কনাথ পুরকায়স্থ জানান, মনে হয় যে আপনারাও খুশি হবেন যে প্রথম বছরে আমার পার্লামেন্ট প্রসিডিংসে আমার যে পার্টিসিপেশন, সেই পার্টিসিপেশনের আমাদের একটা পার্লামেন্টারি একটা থাকে, পোর্টাল থাকে। এই পোর্টালে টোটাল ডাটা আসে, কার কত পার্সেন্টেজ, কে কত পার্টিসিপেশন করেছেন। তো আমার গত এক বছরে ন্যাশনাল এভারেজ হচ্ছে যে 53.8%, স্টেট এভারেজ হচ্ছে 27.8%, 53.8, আর স্টেট এভারেজ হচ্ছে 27.8, আর আমার 5 বছরের আমার এক বছরের পারফরমেন্সের পার্সেন্টেজ হচ্ছে 63%। ইন পার্লামেন্টারি প্রসিডিংস যেগুলো হয়েছে ওখানে আমার যে পার্টিসিপেশন সেটা আমি করতে পেরেছি। এবং এই কাজগুলো করার ক্ষেত্রে আমি আবারও বলছি যে আমাকে সব থেকে বেশি মেন্টালি যিনি সাপোর্ট করে যাচ্ছেন, হি ইজ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমি প্রত্যেকটা ক্ষেত্রেই যখনই কোনো ইস্যু নিয়ে আমি যখনই কারোর সাথে দেখা করি, তার আগেও আমি ওনার সাথে আমি কথা বলি, এবং উনি আমাকে কোনো সময় হয়তো ফোনে আমাকে বলেন, কোনো সময় হয়তো থ্রু মেসেজ আমাকে বলেন, যে আমাকে উনি উৎসাহ দেন। এবং উনি আমাকে পার্সোনালিও বলেছেন যে তুমি তোমার কাজ করো, আমার তরফ থেকে যা সাপোর্ট দরকার আমি সাপোর্ট তোমাকে দেব। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। 2025 সালের 12ই জুন রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব লাভ করেন তিনি। শপথ গ্রহণের পর তার কার্যকালের 1 বছর পূর্ণ হয়েছে এবং বিগত 1 বছরের কাজের একটি বিস্তারিত খতিয়ান ও রিপোর্ট কার্ড তুলে ধরেন। তিনি জানান, এই অঞ্চলের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে লঙ্কা ময়নারবন্দ নতুন রেল লাইন দ্রুত বাস্তবায়ন, লঙ্কা ময়নারবন্দ রেলওয়ে প্রজেক্ট যেটা, এটার কালকের স্ট্যাটাস রিপোর্ট কোথায় আছে, ডিপার্টমেন্ট অফ রেলওয়ে থেকে এটা পিএইচডি দেওয়া হয়েছে। এটার টোটাল এটা প্রজেক্ট কস্ট হচ্ছে এখানে 30,000 কোটি টাকা। 30,000 কোটি টাকার মধ্যে লঙ্কা ময়নারবন্দ যে রেল লাইন যেটা আছে সেটার জন্য প্রজেক্ট কস্ট হচ্ছে 28,000 কোটি, এবং উমরাংশু থেকে সংযোগকারী একটা সাবলাইন একটা যাবে, ওইটাতে 2,000 কোটি টাকা ধরা হয়েছে। এবং এই প্রকল্পের জন্য যেসব ফাইনাল লোকেশন সার্ভে সেটা শেষ হয়েছে, এবং সেটার সঙ্গে টেকনিক্যাল যেগুলা বিষয় রয়েছে এই প্রজেক্ট স্টার্ট করার জন্য, সেগুলাও ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। ডিপিআর যেটা আমি প্রথম থেকে একটু প্রেসার করছিলাম যে ডিপিআর এর ব্যাপারটা, ডিপিআরটা তার অলরেডি ডিপিআরটাও অ্যাপ্রুভ হয়ে গেছে, রেল বোর্ডে পাঠানো হয়েছিল। তার পরবর্তীতে কিছুটা কোয়েরিজ ছিল, কোয়েরিজ এখানে আমাদের এনএফ রেলওয়ে জিএম এর কাছে তারা পাঠিয়েছিলেন রেল বোর্ড থেকে, সেই কোয়েরিও সেটা মিট আপ করে দেওয়া হয়েছে, এবং ডিপিআরটাও অ্যাকসেপ্ট হয়ে গেছে। এবং রেল বোর্ডের যেহেতু এই লাইনটা এটা স্ট্র্যাটেজিক একটা লাইন বলা যায়, কারণ বর্ডার
সারাউন্ডেড এরিয়ার মধ্যে এটা পড়ছে। তো স্বাভাবিকভাবে ভাবে বর্তমানে যে এটার পজিশন যেটা আছে, যেটা ফাইনাল স্টেজে আছে এখন হচ্ছে যে ক্যাবিনেট, যেহেতু 30,000 crore সেটা বিশাল অঙ্ক, সেটা রেলওয়ে মিনিস্ট্রি একা কিছু করতে পারবে না। তো এটা ক্যাবিনেট ডিসিশনের প্রয়োজন আছে। তো এটা এখন ক্যাবিনেটে সেটা পাস হয়ে গেলে এই যে প্রজেক্ট যেটা, সেই প্রজেক্টটা স্টার্ট হয়ে যাবে। দুধপাতিলে নতুন রেল স্টেশন স্থাপন, আইসিএফ কোচকে এলএইচবি কোচে রূপান্তর, নতুন ট্রেন চালু, বরাক উপত্যকা ও অসমের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ট্রেনের স্টপেজ বৃদ্ধি এবং রেল পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নের দাবি জানায়। শিলচরে এইমস মানের রিমস স্থাপন, শ্রীভূমিতে বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ডলুতে গ্রিনফিল্ড স্থাপন এবং কুম্ভীরগ্রাম বিমানবন্দরে রাতে বিমান উড়ান। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সময় বিকল্প রেল লাইন এবং শিল্প স্থাপনের জন্য অনুরোধ করেন। এছাড়া শিলচর রেলওয়ে স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন শিলচর নামকরণ, হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন, শিলচরে দুধপাতিলে রেল ডিভিশন স্থাপন, পর্যটন ক্ষেত্রের উন্নয়ন, ভুবন তীর্থ, সোনবিল, খাসপুর, রাজবাড়ী, চাতলা ইত্যাদি পর্যটন কেন্দ্রের অধীনে উন্নয়ন, মোবাইল নেটওয়ার্ক সচল করতে বিএসএনএল এর 287টা মোবাইল টাওয়ার স্থাপন, শিলচর দূরদর্শন কেন্দ্র পুনরায় চালু করা ইত্যাদি বিষয়ে তৎপর ছিলেন। এয়ারপোর্ট সম্পর্কে 9 তারিখে, গত 9 মার্চে আমি রামমোহন নাইডুর কাছে লিখিতভাবে ওনার কাছে আমি চাই যে গ্রিনফিল্ড এয়ারপোর্টের বর্তমান স্ট্যাটাস কি রয়েছে। তো উনি আমাকে চিঠি দিয়ে উনি আমাকে সেটার স্ট্যাটাস দিয়েছেন, পত্রিকাতে এসছে এই ব্যাপারে যে রিপোর্টটা। গ্রিনফিল্ড এয়ারপোর্টের ব্যাপারে ওনার যে বক্তব্য যেটা ছিল, যে বক্তব্য এটাই যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট সম্পর্কে পাবলিক ইনভেস্টমেন্ট বোর্ড যেটা আছে, এটাতে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এখানে অলরেডি আমাদের যে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সেটা হয়ে গেছে, জমিও সেটা রাজ্য সরকার থেকে আমরা পেয়ে গেছি, এবং আলটিমেটলি এটা যে এক্সপেন্ডিচার যেটা, সেটার অনুমোদন যেটা দেয় সেটা হচ্ছে পাবলিক ইনভেস্টমেন্ট বোর্ড বলে, সেটা এখন সেখানে গেছে। ওটার ক্লিয়ারেন্স পেয়ে গেলে আমরা গ্রিনফিল্ড এয়ারপোর্টের আমরা শিলান্যাস যেটা, সেটা আমরা করব। তো আশা করি যে এটা যেহেতু অন প্রসেস রয়েছে, সেটা আগামীতে হয়তো শীঘ্রই হয়তো এই ব্যাপারে একটা পজিটিভ একটা আমরা পেয়ে যাব গ্রিনফিল্ড এয়ারপোর্টের ব্যাপারে। শিলং শিলচর হাই স্পিড করিডোর যেটা টোটাল স্ট্রেচ হচ্ছে 166.8 কিলোমিটার। এটার বর্তমানে এটা প্রজেক্টের জন্য বিড ইনভাইটেশন স্টেজে রয়েছে। যে আমরা সবাই জানি যে এটা NHIDCL এর আন্ডারে সেটা কাজ হবে। তো এটা কন্ট্রাক্টর জন্য বিড ইনভাইট করা হবে, কন্ট্রাক্টরে দেওয়া হবে, এবং দিয়ে তার পরবর্তীতে সেটার, কারণ ল্যান্ড একুইজিশনেরও কিছু ব্যাপার আছে, খালি আসাম গভর্নমেন্ট না, মেঘালয় গভর্নমেন্টের এখানে ব্যাপার আছে। তো মেঘালয় গভর্নমেন্ট যদিও তারা একটা টেন্টেটিভ একটা ডেট দিয়ে টাইম দিয়েছেন যে কবে থেকে এটার এই প্রজেক্টের কাজ শুরু হবে, তারা বলছেন যে টেন্টেটিভ দিয়েছেন বাই সেপ্টেম্বর 2027 এটার কাজ, মানে বাকি ল্যান্ড একুইজিশন থেকে শুরু করে সবকিছু যদি ঠিকঠাক হয়ে যায়, সেটা বলছেন যে বাই সেপ্টেম্বর 2027 এটার কাজ আমরা স্টার্ট করে দিতে পারবো। তবে এখানে একটা কথা বলেছেন, যদি স্টেট গভর্নমেন্ট, বিশেষ করে মেঘালয় গভর্নমেন্ট, তাদের যে স্ট্রেচ যেটা পড়েছে, সেখানে যদি ল্যান্ড ক্লিয়ারেন্স গুলো ওরা আরো তাড়াতাড়ি দিয়ে দেয়, তাহলে হয়তো আমরা এটার যে কাজ যেটা আছে, কাজটা আমরা আরো আগে আমরা শুরু করে নিতে পারবো। তো আপাতত এই কিছু প্রজেক্টের মেইন প্রজেক্ট যেগুলো এখন আমাদের এখানে, এইগুলা সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বস্তুতপক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলন অনেকদিন আগেই আমার করার একটা ইচ্ছা ছিল, কারণ বিগত 12 জুন 2025 যেদিন আমি আনুষ্ঠানিকভাবে, যেদিন আমি নির্বাচিত হওয়ার সার্টিফিকেট আমি পাই রাজ্যসভার সদস্য হিসাবে, তারপরে বিগত 1 বছরে কি কি কাজ করার প্রচেষ্টা আমি করতে পেরেছি, তা আপনাদের সম্মুখে তুলে ধরার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। এবং
প্রথমে আজকের দিনে আমি ধন্যবাদ জানাতে চাই এবং আমার কৃতজ্ঞতা জানাতে চাই আমার ভারতীয় জনতা পার্টির যারা নেতৃবৃন্দরা যারা রয়েছে, যারা আমার উপর বিশ্বাস রেখেছেন এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি জেলার মদনমোহন আউটপোস্ট অঞ্চলে ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে হত্যা করার নারকীয় ঘটনার তীব্র ধিক্কার এবং নিন্দা জানিয়ে লংগাইয়ের নেতাজি মূর্তির পাদদেশে ছাত্র বিক্ষোভ কার্যসূচি রূপায়ণ করে ছাত্র সংগঠন এআইডিএসওর করিমগঞ্জ জেলা কমিটি। ছাত্র প্রতিবাদকারীরা স্লোগান তোলেন, করিমগঞ্জ জেলার মদনমোহনের ৮ বছর বয়সের শিশুকন্যার হত্যা ও ধর্ষণের বিচার চাই। শিশুকন্যা ধর্ষণ ও হত্যার সাথে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের আসামিদের ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে কঠোরতম শাস্তি প্রদান করতে হবে। প্রতিবাদ স্থলিতে এআইডিএসওর করিমগঞ্জ জেলা সম্পাদক সঞ্চিতা শুক্ল পৈশাচিক শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন যে এই ধরনের ঘটনা অতি অমানবিক। প্রতিদিন এ ধরনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অনেক ঘটনা চেপে রাখা হচ্ছে, অথচ অপরাধীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে না, আইনের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসছে। তাই আমরা করিমগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি যে এই নারকীয় ঘটনা দ্রুত তদন্ত ক্রমে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এমনভাবে চার্জশিট প্রস্তুত করতে হবে যাতে জঘন্য অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। তিনি আরও বলেন যে এ ধরনের জঘন্যতম অপরাধ বৃদ্ধি হওয়ার মূল কারণ হচ্ছে মদ, ড্রাগসের অবাধ প্রচলন এবং ইন্টারনেটে অশ্লীলতা এবং অপসংস্কৃতির ব্যাপক প্রচার, যা মানুষকে পশু করে দিচ্ছে, যার জন্য একটি ফুলের মতো শিশুকে ধর্ষণ করে হত্যা করতে বিবেক কাঁপছে না, পশুত্ব চরম সীমায় পৌঁছে গিয়েছে। তিনি মদ, ড্রাগসের অবাধ প্রচলন এবং ইন্টারনেটে নোংরা সংস্কৃতির অপপ্রচার বন্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানান। আপনারা জানেন যে করিমগঞ্জ জেলার মদনমোহন অঞ্চলে একটি নারকীয় শিশুর সঙ্গে নারকীয়ভাবে হত্যা এবং ধর্ষণ কাণ্ড হয়েছে। তার অভিযুক্তকে অবিলম্বে শাস্তি প্রদান করার দাবিতে আমাদের এই বিক্ষোভ কার্যসূচি আমাদের এই নেতাজি মূর্তির সামনে। এই কার্যসূচিতে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবেন আমাদের ছাত্র সংগঠন এআইডিএসওর করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক সঞ্চিতা শুক্ল। আমরা আজকে ছাত্র সংগঠন ডিএসও থেকে এখানে একটা প্রতিবাদ সাব্যস্ত করছি। আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকার মাধ্যমে জেনে গেছেন যে এই যে করিমগঞ্জ জেলার মদনমোহনে একটা শিশুকে ৮ বছরের শিশুকে নারকীয়ভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই অভিযুক্তকে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে যে অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু আমরা এটা এই অ্যারেস্ট করা হয়েছে বলেও আমরা আশা করতে পারি না যে ওর শাস্তি হবে, কারণ এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটতেছে এবং যাদেরকে ওরা অপরাধীকে ধরে কিন্তু ইতিমধ্যে কি করে ধরে তারপর ছেড়ে দেয়। এবং আমরা চাই যে পুলিশ প্রশাসন এমন ভাবে চার্জশিট তৈরি করবে, এই যে নারকীয় ঘটনা করেছে ৮ বছরের শিশুকে, এটা ভাবার বাইরে, এত ন্যাক্কারজনক ঘটনা। সমাজে এগুলো একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা ছড়িয়ে যাচ্ছে। প্রতিদিন মেয়েদের উপরে আক্রমণ হচ্ছে, মহিলাদের উপর আক্রমণ হচ্ছে এবং শিশুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং পুলিশ প্রশাসনকে এমন ভাবে চার্জশিট তৈরি করতে হবে যে কোনো ফাঁক দিয়ে যাতে এই অপরাধী যাতে না পালিয়ে যায়। আমরা তো দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই অপরাধীকে যাতে ফাঁসি দেওয়া হয়, এটা আমরা দাবি করছি। কারণ এই 1 মাসের মধ্যে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সমীক্ষায় যে 108টা মেয়েকে শুধুমাত্র রেপ করা হয়েছে এবং কিছু জনকে হত্যাও করা হয়েছে। এটা শুধু নোট করা হয়েছে এবং যারা ঘটনাটা করেছে এবং যারা অভিযুক্ত হয়েছে এদের প্রকাশ্যে এসেছে, কিন্তু প্রকাশ্যে আসা ছাড়াও আরো কিছু ঘটনা মানুষের ঘরের মধ্যে পর্যন্ত ঘটে, পাশের বাড়ির মধ্যে ঘটে, এইগুলো প্রকাশ্যে আসে না। আমরা চাই এটার মূল সূত্র খুঁজে বের করতে হবে। এই যে ইন্টারনেটের মাধ্যমে যেভাবে অশ্লীল প্রচার হয় তার জন্যই এইগুলো আরো বাড়ছে। আমরা এটা জানি মদ, ড্রাগসের যেভাবে জোয়ারে ভেসে যাচ্ছে, মদ, ড্রাগসের লাইসেন্স দেওয়া হচ্ছে ঘন ঘন, এটার কারণেও এইভাবে ঘটনাগুলো ঘটছে।
বরাক উপত্যকার একমাত্র ঐতিহ্যবাহী আসাম বিশ্ববিদ্যালয়ে বিগত কয়েক বছর ধরে ভর্তির নামে অবৈধ অর্থ আদান প্রদানের গুরুতর অভিযোগের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এবার বিবিএতে একটি সিট মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ উঠেছে এবং সচেতন মহল থেকে ছাত্র ইউনিয়ন সভাপতি রাজকিঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ দাদা কো। আমি কালকে মাসছিলাম বুঝছো। হ্যাঁ হ্যাঁ আমি সাহেব কইলাম যে মানুষ মানে ওরা তো ফাইন্যান্সিয়ালি এরকম নাই হ্যাঁ হ্যাঁ তো তো তুমি একটু মানে বুঝিয়ে হইলো যে আমি জিজ্ঞেস কোর্স ছিল লোকে নি গীতা মানে কোর্স হ্যাঁ হ্যাঁ একবার মিলাইনি কইলো না কোর্সের সঙ্গে মিলাইনি কোর্সে আলাদা ঠিক আছে। আচ্ছা কোর্সে তোমার ইয়ারলি মনে হয় প্রত্যেক বছর 60-40-50 এরকম করে থাকবো হুম এক বছর। হ্যাঁ এমবিএ তো যদি তুমি এরপরে এমবিএ নাও তো এরপরে এটা এমবিএ মানে 80,000 মতো না। বুঝছি মানে এটা তো আর তখন আমি মানে ডিপার্টমেন্টে দিতাম না নি যেটা মানে লাগবে। কিছু না মানে তুমি খালি হেরে তোমার মানে অ্যাডমিশন লাগিয়ে তাহলে দিতে আর কি। আচ্ছা বুঝছি দাদা। আর কেদা ওইটা লাইক মানে যেটাও তো ওরা মানে ওহনি লাগবে না নি মানে মোটামুটি ধরো কালকে মতো লাগবে। এই তো বহুত চাপ হয়ে যায় মানে বুঝলে আমি তোমার হয়তো কত বড় অ্যামাউন্ট। আর আচ্ছা তুমি আমার ডাইরেক্ট অ্যামাউন্টটা হয়তো হতোই বলতে আমি আমি যে আমার কালটা যেটা মারছি হ্যাঁ লাস্টলি হয়েছিল 70 আমি হয়েছি এটা হতোটা তো ফাটতো না দাদা 70 আসাম ইউনিভার্সিটি বহুত বেশি আমি কইমু কেন আমার বোন দিল্লি ইউনিভার্সিটির মধ্যে করে হ্যাঁ মানে আমার ফিসার তো বোন তাই 70 মনে 4 বছর ইউ মিলাইয়া হইব মনে হয়। আর এটা বাবা তো দামি দামি কলেজ আসাম ইউনিভার্সিটির মধ্যে 70 দাদা বহুত এক্সেস হয়ে যায়। আমার হয়েছে এরপরে আমি কইলাম তুমি তত পারতো না দিতে তো হইছে আমাদের ঠিক আছে তুমি বুঝিয়ে দিও আর কি বুঝিয়া। আচ্ছা তে দাদা যদি লাইক আমি তোমার হই দেখো আমার মানে এখন সত্যি কথা যেটা সম্রাটের তুমি যদি জিগাও আমরা লাইক ফাইন্যান্সিয়াল ঠিক হই জেনুইনলি যেটা বহুত প্রবলেম চলে দাদা যদি আমি কই দাদা যদি কয় মানে বুঝিয়া দিমু দাদা আমি জানি দাদা লাইক মানতো না। আমি যদি দাদার কই দাদা দেখো আমি ম্যাক্সিমাম আমি আমার সাইড থেকে পুশ করতে পারবো বাবারে 30 লিগা কিন্তু 30 আমি জানি দাদার লিগা 70 থেকে 30 বহুত কমন। তারা যদি মানেও তো ঢুকে লিগা তে তো ওয়েল এন্ড গুড। আর নাইলে তো দেখো দাদা আমি 170 বা 50 হইলেও আমার পসিবল হতো না। 30 তো মানে মোবাইল এটা আমি বুঝলাম বাট ঠিক আছে মানে বুঝলা তো লাইক আমি আমার মানে যতটুকু মানে আমি আমার পসিবল কইরাম আর কি বাবার লগে মাতিয়া উঠিয়া এটা 30 আর কি মানে এর চেয়ে বেশি বহুত প্রবলেম হয়ে যায়। হ্যাঁ কো দাদা আমি তো ঠিক আছে মারছি তুমি তোমার মাতিয়া দেখিলেও কারণ কি আমি এমবিএ এর মধ্যে রিসেন্টলি আমি মানে করাইয়া দিছি 182 এরকম লয় বুঝছো। আর কথাই ওটা যে তুমি তো এমবিএ তে প্লেসমেন্ট পাইয়া পারিবে না না এটা তো ঠিক। হ্যাঁ এমবিএ তে প্লেসমেন্ট পাইয়া পারিবে এখানে 100% প্লেসমেন্ট না না এটা ঠিক দাদা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি মিনিমাম বেগে 8 লাখ 9 লাখ টাকা থাকে কেন এখন না না বুঝছি এটা তো ঠিক ওটাই কয় আর কি। না না ঠিক আছে দাদা আমার ঢুকে মারতে দেখি ওই আচ্ছা দাদা মানে তাই নিলে কোন সময় মারতাম এট লিস্ট মিনিমাম তারা 50 চার্জ করবে 50 মিনিমাম 50 নিব। আর ডিউর তো স্ট্রাকচার ডিউ হলে অলরেডি বহুত সাবসিডাইজ অ্যামাউন্ট ঠিক আছে সবটার মধ্যে ডিউ জেএনইউ তো তোমার 3,000 টাকা লাগে এডমিশন না হয় এখন এইখানের মধ্যে প্রবলেম হইলো গিয়া এমবিএ ডিপার্টমেন্টের বা বিবিএ ডিপার্টমেন্টের তার পার ডে রেকারিং এক্সপেন্স 1 লাখ টাকা ঠিক আছে। পার ডে রেকারিং এক্সপেন্স তার 1 লাখ টাকা হয়ে যায়। এইটা সব স্টুডেন্ট ফান্ড থেকে ওঠে। এরপরে এখন বহুত ম্যাটার আছে এটা ইউনিভার্সিটির যত কোর্সেস নতুন স্টার্ট হয়েছে সব হইল সেলফ রান কোর্স যার লাগে ফি স্ট্রাকচার বদলেছে ইউনিভার্সিটি থেকে ফান্ডেড থাকে না যার লাগে তারা ফি স্ট্রাকচার থেকে পুরো টাকা মানে তারা ডিপার্টমেন্টের যেটা খরচা আছে ওটা উঠায় না দেখে না। এনিওয়েজ তুমি মাতিলি তাহলে আমি তার নাম্বার দিয়ে দিব। হ্যাঁ তাই লগে কোন সময় মারতাম দাদা আমি তারে ফোন করিয়া তারে কইতাম ফোন করার লাগি তোমাদের মানে আমার প্রবলেম নাই তাই নো ফোন করলেও উইবো বা আমিও তাইতে ফোন করলাম লাইক আমার নাম্বার দিয়ে দিলাম তুমি মাতিলি। আচ্ছা তাই ফোন করলি তো সকালবেলায়। হ্যাঁ একটু পরে এখন মনে বলতে করছে। আচ্ছা ঠিক আছে উইবো দাদা ঠিক আছে হ্যাঁ রাখি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই কেলেঙ্কারির বিষয়ে একটি পূর্ণাঙ্গ ন্যায়সঙ্গত ও স্বচ্ছ তদন্ত দ্রুত পরিচালনা করার দাবি উঠেছে এবং দোষীদের চিহ্নিত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শ্রীভূমি রামকৃষ্ণ মিশন মহারাজের আচরণ নিয়ে নাগরিক সভায় প্রত্যেক বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। আজ শহর শ্রীভূমির নাগরিকদের নিয়ে বিশেষ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। উদ্দেশ্য ছিল শ্রীভূমির দুই বিশিষ্ট ব্যক্তিত্ব রাহুল চক্রবর্তী ও সুখেন্দু বিকাশ পালের শারীরিক আক্রমণের প্রতিবাদ জানানো। বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে আয়োজিত বিশেষ সভায় প্রত্যেকেই মিশন মহারাজের আচরণ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। বেশিরভাগ বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের দুই ব্যক্তিত্ব রাহুল চক্রবর্তী ও সুখেন্দু বিকাশ পাল শহরের রামকৃষ্ণ মিশন সংলগ্ন বাজেভাবে আক্রান্ত হন নির্মাণ শ্রমিকের হাতে। এহেন সময় মিশনের মহারাজ কোথাও আক্ষেপ প্রকাশ করবেন তা নয়, উল্টে নির্মাণ শ্রমিকদের কিভাবে জামিনে ছেড়ে আনা যায় তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মিশনের মহারাজজি। মিশনের মহারাজের এমনটা আচরণে প্রত্যেকে আশ্চর্য হয়ে পড়েন। তো দুটি ব্যাপার, একটা হলো এই যারা দুজন আক্রান্ত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা এবং সহমর্মিতা জানানোর জন্য আমার এই কাজের মধ্যে আসা। সমাজে থাকতে গেলে সমাজবদ্ধ জীবিত আমরা একে অনেক কষ্টে আমরা কিন্তু কষ্ট পাই, ওদের আনন্দে আনন্দ পাই। তাই ভাবলাম আমার এটা জানানো উচিত। দ্বিতীয় কারণটুকু হলো যারা এই কাজটুকু করেছে, আপনারা হয়তো নিশ্চিত আলোচনা করছেন, আমি আসতে পারি নাই। এই জাতীয় ঘটনায় আমি শিক্ষার জানাই, এটা খুবই লজ্জার ব্যাপার। কেন এটা হলো, কেনই বা ছেড়ে দেওয়া হলো, কেন দৃষ্টান্ত বড় কোনো শাস্তি দেওয়া হলো না, এটা আমাকে খুবই পীড়া দেয়। সুখেন্দুদা আমার থেকে প্রায় 8 বছর 9 বছরের বড়, কিন্তু সব জায়গাতেই সুখেন্দুদা যায়। এই ক্ষেত্রে নাকি আমাদের বিএসএর মিটিং হয়েছিল উপরে, সুখেন্দুদা এসে কোনো মিটিংয়ে বাঁচতেন না। এই যে আমি খুবই মর্মাহত হলাম। আমার আমরাও মোটামুটি কোনো চাকরি আছে হলেও 50 ঊর্ধ্ব হয়ে গেছে, 60-এর কাছাকাছি চলে যাচ্ছে, নিশ্চয়ই কি করবো। তো তোমার বলিষ্ঠ সাংবাদিক তার যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষ চলার পথে যদি এরকম ঘটনা ঘটে এবং যদি প্রশাসন থেকে এই জাতীয় ঘটনা করা বা ছেড়ে ধরে নেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো, তাহলে সাধারণ মানুষ এই প্রশাসনের উপর তাদের যে আস্থা, যে আমি একটা সুস্থ শহরে আছি যেখানে আমাদের খেয়াল রাখবে প্রশাসন, সেটা কিন্তু উঠে যাবে। এই ব্যাপারটুকু আপনারা সুস্থ নাগরিকরা যারা এসেছেন, সমাজ সচেতন বুঝছিলাম, আপনারা বিচার করবেন। নাহলে এদের যে ঘটনা কিন্তু প্রায় ঘটবে, যে ঘটনা পাবে আমাকে কিছু করে ছাড়িয়ে হবে। এটা আপনারা দেখবেন। আমি আমার বক্তব্য নির্ধারিত। বৃহস্পতিবার সকাল 11টায় বড়খোলা মাতৃভূমি ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে বড়খোলার বিধায়ক কিশোরনাথকে ধন্যবাদ জানান। পাশাপাশি বিধানসভা উত্থাপিত প্রস্তাবকে স্বাগত জানান। সম্মেলনে বক্তারা বলেন, বিগত দিনে বিষয়টি নিয়ে অনেকবার পাহাড়ি জাটিঙ্কা নদী ভাঙ্গন কবলিত এলাকার ভুক্তভোগীগণ বিভাগীয় মন্ত্রী আধিকারিককে দাপে দাপে স্মারকপত্র নিবেদন জানিয়েও কোনো সুরাহা মিলেনি, বরং ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল। এমনকি জল সম্পদ মন্ত্রী নিজে এসে ভাঙ্গনস্থল পরিদর্শন করে গেছেন। বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর থাকাকালীন সামান্য কয়েকটি পাইকো বাইন ভাঙ্গনস্থলে পুঁতে দিয়ে দায়ভার সেরে নেন। তাই এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিধায়ক কিশোরনাথ। এটার ওপৰত আপুনি অলপ নজৰ দিব আৰু লগতে যিকেইটা নদী খহনীয়া আছিলে তাত আৰু দুটা জায়গা আছে মোৰ বৰখোলা সমষ্টিত। তাত আছে চুত্ৰাসংগন এটা এৰিয়া আছে, দুমকৰ ভিলেজ বুলি এটা জায়গা আছে, আৰু এটা আছে ৰাণীনগৰ। এটা বৰাক নদীৰ এইটো খহনীয়া হয়। এই লিষ্টকেইটা নামকেইটা এই লিষ্টত অহা নাই। এই তিনিটা যদি নাম আপুনি দি দিয়ে তো খুব ভাল পাম। আৰু লগতে যি এনেক্সেড 2 যিকেইটা দিছে সেইকেইটা কেতিয়া হ'ব, এই বাৰিষাৰ ছিজন শেষ হোৱাৰ লগে লগে যদি এইকেইটা কাম হৈ যায়, বৰখোলা ৰাইজ খুব আনন্দিত হ'ব, লগতে ময়ো খুব আনন্দিত হ'ম। সেইটো আপোনাৰ পৰা মই জানিব বিচাৰিছোঁ।
অসম বিধানসভায় এ ব্যাপারে বিভাগীয় মন্ত্রীও আশ্বস্ত করেছেন শীঘ্রই বিষয়টি বিবেচিত করবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মাতৃভূমি ক্লাবের সম্পাদক গৌতম ধর চৌধুরী, কোষাধ্যক্ষ অনিমেষ চক্রবর্তী, বরখোলা মণ্ডল বিজেপি সভাপতি পিনাক কান্তি দাস, জিপি সভাপতি নিহার রঞ্জন দাস, প্রাক্তন জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, অমৃত চক্রবর্তী, লিপিকা দাস। 8 তারিখে মানে গতকাল 8/7/26 ইংরেজি আমাদের বরখলার বিধায়ক মাননীয় কিশোরনাথ মহাশয় আসামের বিধানসভায় যে বাজেট অধিবেশন, সেই অধিবেশনে আমাদের এই বৃহত্তর বরখলা, চন্দ্রপুর নারায়ণচূড়া থেকে শুরু করে বরখলা রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল হাই স্কুলে পর্যন্ত যে আমাদের নদী ভাঙ্গন, সেই ভাঙ্গনে উনি বিধানসভায় সেটা ভাঙ্গন নিয়ে কথা বলেন। বিগত যখন আমি পঞ্চায়েত ছিলাম, পঞ্চায়েত থাকা অবস্থায় আমার সহযোগী যারা গ্রুপ সদস্য ছিলেন গোপাল চৌধুরী এবং লিপিকা দাস সহযোগে আমি অনেকবার, যেটা আমার মন্ডল প্রেসিডেন্টও অবগত আছেন, অনেকবার আমরা এই নদী ভাঙ্গন নিয়ে ওনার বিভিন্ন সময় আমরা আপনাদের মাধ্যমে আমরা আমাদের সরকারকে অবগত করানোর আমরা চেষ্টা করেছি। আর আজকে আমি বলবো যে সেই চেষ্টা আজকে হয়তো ফলপ্রসূ হচ্ছে, কারণ আমরা গতকাল আমরা দেখেছি যে বিধানসভায় আমাদের বিধায়ক এই যে অঞ্চল আমাদের বরখলা, বৃহত্তর বরখলার যে নদী ভাঙ্গন, সেই ভাঙ্গন নিয়ে উনি সরব হয়েছেন এবং বিভাগীয় মন্ত্রী আশ্বস্ত করেছেন যে অতি সত্বর এই অঞ্চলের কাজ আরম্ভ হবে। তো সেই হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, বিশেষ করে আমাদের আসামের সর্বপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং বিভাগীয় মন্ত্রী সহ আমাদের বরখলার জনপ্রিয় বিধায়ক শ্রী কিশোরনাথ মহাশয়কে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমি আজকে অনুরোধ করছি যে যাতে কাজটা অতি সত্বর আরম্ভ হয়, কারণ আমাদের এত অঞ্চলের জনগণরা বিশেষভাবে বিপন্ন। বিশেষ করে এই যে বর্ষার দিন, এই বর্ষার দিনে জনগণের মধ্যে একটা আতঙ্ক যে কখন ওনাদের ঘর জলের তলায় তলিয়ে যায়। তো সেই হিসাবে আমি ওনাকে আপনাদের মাধ্যমে আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তৎসঙ্গে ওনাকে বিশেষভাবে অনুরোধও করি যাতে আগামী দিনে উনি অতি সত্বর এইটা চেষ্টা করেন এবং নদী বাঁধের ব্যবস্থা করে দেন। ধন্যবাদ। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।